চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে আজ। দীর্ঘ 18 কিলোমিটার চ্যানেল পাড়ি দিতে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে এ ফেরি চলাচল উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সাগর পারাপারের দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি পাবে সন্দ্বীপের মানুষ। এছাড়া বাস, ট্রাক, ট্যাঙ্ক, লরি, মিনিবাস, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন চলাচল করার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু পড়ুয়া। রাজীব, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন কখন হবে আর প্রস্তুতি কেমন দেখছেন সেখানে জানাবেন। লাবণী, চট্টগ্রাম সন্দ্বীপ যে ফেরি সার্ভিস আজকে উদ্বোধন হবে, সেটার জন্য যে প্রস্তুতি সম্পন্ন। এখন উপদেষ্টারা আসলেই সেই উদ্বোধনের কাজটি হবে। সকাল 8:30টায় উদ্বোধনের সময় দেওয়া হয়েছে, যেটি আসলে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। আমরা এখন ফেরিঘাটে আছি। এখানে সব ধরনের প্রস্তুতি শেষ। এখানে ফেরিঘাটে ফেরিটি আছে, কপোতাক্ষ ফেরি, যেটি চট্টগ্রাম সন্দ্বীপ এই রুটে দৈনিক 2বার যাওয়া আসা করবে। অর্থাৎ চট্টগ্রাম থেকে 2বার যাবে, সন্দ্বীপ থেকে 2বার আসবে। এবং এখানে এই ফেরিতে প্রায় 600 মানুষ তারা নিতে পারবে বলে জানিয়েছে। আর এর বাইরে ছোট গাড়ি অর্থাৎ মাইক্রোবাস, কার প্রায় 30 থেকে 35টি জায়গা সংকুলন হবে। আর যদি বড় গাড়ি যায়, বিশেষ করে ট্রাক বা আরো বড় গাড়ি যদি যায়, সেই ক্ষেত্রে 14 থেকে 15টি তারা এখানে নিতে পারবেন। এবং এখানে মানুষজনের একটা ধরনের উচ্ছ্বাস আমরা আসলে লক্ষ্য করছি, যে তারা বলছেন দীর্ঘদিন পর তারা এই ধরনের সার্ভিসটি পেয়েছেন। কারণ আপনি জানেন যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের যে সমুদ্র পথে যে যাত্রা, সেটি 18 কিলোমিটার। এবং সেই 18 কিলোমিটার যেতে আসলে তাদের দুর্ভোগের অন্ত ছিল না। বিশেষ করে কোনো ঘাট না থাকায় তারা কাদা পথ মারিয়ে, বিশেষ করে ভাটার সময় কাদা পথ মারিয়ে এবং পানির মধ্যে নেমে তারা স্পিড বোট বা যে মাছের যে ট্রলার, সেই কাছের সেই ট্রলার গুলোতে আসলে তারা উঠতো। তো এই এর ফলে তাদের যে দুর্ভোগ, সে কষ্ট, এটি সে লাঘব হয়েছে। তারা বলছে যে এখন তারা অনায়াসে তারা যেতে পারছেন। পাশাপাশি এখান থেকে চট্টগ্রাম থেকে যানবাহন তারা সন্দ্বীপে নিয়ে যেতে পারছে, সেটি একটা তাদের স্বপ্নের মতো আসলে বিষয়। এবং তারা অনেকে বলছে যে যেহেতু 2বার যাওয়া আসা করছে, এবং অনেকে বলছেন যে এটি যেন রাত্রেও যেন সার্ভিস যেন সীমিত আকারে হলেও যেন চালু চালু থাকে। কেননা রাতের বেলা যেহেতু সন্দ্বীপে আপনি জানেন একটি বিচ্ছিন্ন দ্বীপ, ফলে কোনো ধরনের অসুবিধা হলে তারা যেন দ্রুত মূল ভূখণ্ডের সাথে যেন যোগাযোগ করতে পারে। এই জন্য তারা বলছেন যে দিনের বেলার পাশাপাশি রাতেও যেন আসলে এই ফেরিটি যেন চালু থাকে। এবং এখানে সকাল 8:30টায় উদ্বোধনের পরেই সন্দ্বীপের যে উপজেলা পরিষদের যে মিলনায়তন আছে, সেখানে একটি সুধী সমাবেশ হবে। সেখানে সুধী সমাবেশে উপদেষ্টার বক্তব্য রাখবেন। এবং এই ফেরি উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে আজকে 7 জন উপদেষ্টা আসছেন। এটি একটি ঘটনা যে চট্টগ্রামে কোন একটি প্রোগ্রামে এরকম 7 জন উপদেষ্টাকে একসাথে পাওয়া যাচ্ছে। এবং প্রধান উপদেষ্টা এই প্রোগ্রামে ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখবেন। এবং এখানে যারা বিশেষ করে সন্দ্বীপবাসী যারা, তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের যে স্বপ্ন, সেটি আসলে তারা পূরণ হচ্ছে। এই জন্য তারাও উপদেষ্টা মন্ডলীকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এটাই এই ফেরি চলাচলের মাধ্যমে সন্দ্বীপের যে উন্নয়ন, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে এবং পর্যটনের ক্ষেত্রে, সেটি আসলে তারা অনেক বেশি উন্নয়ন ঘটবে। এবং মানুষের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মান আসলে অনেক বেড়ে যাবে। ফলে তারা চাচ্ছেন যে এই ফেরি চলাচলটি যেন অব্যাহত থাকুক। তবে তারা একটি আশঙ্কার কথাও বলছেন, বিশেষ করে বর্ষাকালে। আসলে বর্ষাকালে যখন সাগর উত্তাল যখন থাকে, আপনারা তো জানেন যে প্রথম সমুদ্র পথে প্রথম ফেরি হচ্ছে চট্টগ্রামে এই সন্দ্বীপের এই ফেরিটি। তো ফলে তারা বলছেন যে সমুদ্র যখন উত্তাল থাকবে, বিশেষ করে বর্ষাকালে, সেই সময় আসলে বিআইডব্লিউটি কে তারা বলছেন যে একটা ভালো যেন একটা ব্যবস্থা নিতে পারেন, যাতে করে এই যেহেতু বর্ষার সময় যেহেতু সাগর উত্তাল থাকে, সেই সময় ফেরি চলাচল আসলে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকে যায়। ফলে ওই বিষয়টাকে আসলে মাথায় রেখে এখানকার যারা অধিবাসী, বিশেষ করে চট্টগ্রাম সন্দ্বীপে যারা যাতায়াত করবেন, তারা বলছেন যে ওই সময়টাকে একটু বিবেচনায় আসলে নেওয়া উচিত। আপনি জানেন যে সন্দ্বীপে প্রায় 4 লক্ষ মানুষের বাস, এবং তারা এই সমুদ্র পথটাকেই আসলে বেছে নেন চট্টগ্রামের সাথে তারা যেই যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে।
তো এই ফেরি চালু হওয়ার পর আমরা দেখেছি যে চট্টগ্রাম সন্দ্বীপ এবং ঢাকা সন্দ্বীপ এইভাবে বাস রুটও আসলে আজকে থেকে চালু হলো, এবং দুটি বাস আমরা দেখলাম যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাচ্ছে এবং ঢাকা থেকেও একটি গাড়ি আসলে আসছে। রাজীব, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরাও আশা করছি এই ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপবাসী জীবনযাত্রার মান আরো সহজ হয়ে উঠবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে আজ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রূপগঞ্জ অংশের যানজট এখন গলার কাটা, তাই ঈদে ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী কাজ করছে ট্রাফিক নিয়ন্ত্রণে। পাশাপাশি তারা সবাইকে সড়কে নিয়ম মেনে চলতে বাধ্য করছেন। এতে দুর্ভোগ অনেকটা কমছে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে যানবাহন। বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশা সবই চলছে তাদের ইশারায়। নিয়ম না মানলে তারা পৌঁছে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এই চিত্র ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের অংশের, যেখানে স্বেচ্ছাসেবী হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত রাস্তায় কাজ করব, যাতে মানুষ রাস্তাঘাটে খুব সুন্দরভাবে ভোগান্তি ছাড়া চলাফেরাটা করতে পারে। আমরা এখানে মোট 20 জনের মতন কাজ করতেছি। শিক্ষার্থীরা জানান, অবৈধ সিএনজি স্ট্যান্ড, ব্যাটারি চালিত রিকশা স্ট্যান্ড, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামার কারণে চতুর্মুখী গাড়ির চাপ দেখা দেয় সিগন্যালগুলোতে। এর সঙ্গে যুক্ত হয় শিল্প কারখানার শ্রমিকদের চলাচলের চাপ। এখন তারা এই অনিয়মগুলোর বন্ধের চেষ্টা করছেন। সবার ঈদ যাত্রা যেন সুন্দর হয় এবং রাস্তা যেন প্রপারলি ক্লিয়ার রাখতে পারি। গাউসিতে অনেক জ্যাম থাকে, এই জন্য আমরা জ্যাম ক্লিয়ার রাখার জন্য এখানে দায়িত্ব পালন করতেছি। শিক্ষার্থীদের এই কাজে সন্তোষ প্রকাশ করছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। এই জায়গায় সবসময় জ্যাম থাকে, এখন ছাত্র কারণে ছাত্রদের জন্য এই জায়গা ক্লিয়ার থাকে। ছাত্ররা যে যানজটের জন্য কাজ করতেছে, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ। মানে যানজট নাই, রাস্তাঘাট ক্লিয়ার থাকে। যানজট নিরসনে সহায়তা করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের সবার উদ্দেশ্যটা এক, জনগণের সহায়তা করা, জনগণের কিভাবে দুর্ভোগ লাঘব হবে। আমরা আছি, আমাদের ট্রাফিক পুলিশ আছে পাশাপাশি, ওরা থাকার কারণে বিষয়টা অনেকটা সহজ হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 15 রমজান থেকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের 6টি পয়েন্টে ও এশিয়ান হাইওয়ে সড়কের 3টি পয়েন্টে, রূপসী কাঞ্চন সড়কের 1টি পয়েন্টে এবং ড্যামরা কালীগঞ্জ সড়কের 2টি পয়েন্টে শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে। সিলেট অঞ্চলে যে 16টি জেলার মানুষজন রয়েছেন, তারা ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়িতে যাবেন। তাদের এই যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সে কারণেই মূলত আমরা এখানে ভলেন্টিয়ার দিয়েছি। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তারা সড়কে কাজ করছেন, যা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। আব্দুল মামুন, 71। দর্শক, রূপগঞ্জের মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে ঈদের সড়কে ভোগান্তি কমাতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন, এই বিষয়ে আমাদের একটু জানাবেন। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? লিনে, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে ঢাকা সিলেট মহাসড়কের এশিয়ান হাই বাইপাস সড়কের বিশাল একটা অংশ কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপর দিয়ে চলে গেছে। আর এ কারণে কিন্তু ঈদকে সামনে রেখে প্রতি বছরে আমরা যেটা লক্ষ্য করেছি যে ঈদকে সামনে রেখে এশিয়ান হাইওয়ে সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে একটা গায়ে বাড়তি একটা চাপ সৃষ্টি হয়ে যাবে, যার কারণে সিলেটগামী 12টি জেলা এবং চট্টগ্রামগামী বিভিন্ন যানবাহন কিন্তু প্রচুর ভোগান্তি সৃষ্টি হয়। এতে কিন্তু যারা ঈদ আনন্দ করে পালন করতে উদ্যোগে রূপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী মিলে একটি স্বেচ্ছাসেবী একটি টিম তৈরি করেছে, যারা পুলিশের পাশাপাশি তারা সড়কের যানজট নিরসনে কাজ করবে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এই কারণে কিন্তু
যারা এই সড়ক দিয়ে চলাচল করছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই কারণে কিন্তু তারা বিগত সময়ের চেয়ে এবছর কিন্তু স্বাচ্ছন্দ্য আনন্দ এবং স্বস্তিতে নিয়ে তারা নিজ গন্তব্যস্থল যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই মুহূর্তে আমার পাশে একজন শিক্ষার্থী যিনি নিরলসভাবে কাজ করছে, তার কাছে জানতে চাইবো যে আপনারা যে শিক্ষার্থী তারপরও কিন্তু আপনারা সড়কের যানজট নিরসনে কাজ করছে, আসলে এটা আপনাদের কেমন লাগছে, কি অনুভূতি? আমরা তো 5ই আগস্টের পর থেকে আমাদের যেই যানজট নিরসনের সামনে ঈদ সামনে রেখে আমাদের যেই মানুষের যে ট্রাফিকের জন্য ভোগান্তি হয় সেই ভোগান্তি নিরসনের জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি। আমরা পুরো রূপগঞ্জে বিভিন্ন পয়েন্টে যেসব জায়গায় বেশি ট্রাফিক জ্যাম হয় যাতে মানুষ ঈদে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে সেটা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছি। প্রায় 100-র মতো আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের শিক্ষার্থীরা কাজ করেছে নিরলসভাবে যাতে মানুষের যে চলাফেরাটা সেটা নির্বিঘ্ন হয়। লাবণ্য, একটা কথা জানিয়ে রাখি, আমরা রূপগঞ্জ থানা পুলিশের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে যে ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যেভাবে তারা সড়কের যানজট নিরসন পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে, সেটা যদি বিভিন্ন সময় স্বেচ্ছাসেবী সংগঠনে তারা যদি এতে অংশগ্রহণ করে তাহলে কিন্তু ঈদগামী যারা দূর দূরান্ত থেকে তারা ঢাকা রাজধানী থেকে বিভিন্ন এলাকা আসা যায় তারা কিন্তু স্বস্তিতে ফিরে যেতে পারবে, তারা আমাদেরকে জানিয়েছেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে একটা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই খুশিটা নিয়ে যেন তারা ঢাকা শহরে যারা বসবাস করে চাকরিজীবী বিভিন্ন পেশাজীবী লোকজন আছে তারা যেন আনন্দঘন পরিবেশে ঈদ পালন করে করতে পরিবার পরিজন নিজ বাড়িতে যেতে পারে এবং ঈদ পালন করে নিজ চাকরিতে যোগদান করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু সেটা উনি কাজ করেছেন। সেই জন্য কিন্তু যারা স্বেচ্ছাসেবী আছে যারা দায়িত্ব তাদের জন্য কিন্তু উপজেলা পরিষদের পক্ষ থেকে একটা বিশেষ একটি তারা রিয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রূপগঞ্জের মহাসড়কের ভোগান্তি কমাতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পূর্ব সুন্দরবনের 23-এর শিলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার 24 ঘন্টার ব্যবধানে এই আগুন লাগে। রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র জানান, ধানসাগর টহল ফাঁড়ির কাছাকাছি 23-এর শিলায় রবিবার সকাল 10টার দিকে ড্রোনের মাধ্যমে আগুনের ধোঁয়া দেখতে পায় বনরক্ষীরা। পরে বনরক্ষী ও সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি, সিপেজ ও ভিটিআরটি সদস্যরা সেখানে যান। তারা প্রায় 12 একর জুড়ে চলতে থাকা বন ফায়ার লাইন কেটে ঘিরে ফেলেন। তবে বনের পার্শ্ববর্তী খালে পানি না থাকায় পানি দেয়া যাচ্ছে না বলে জানান তিনি। এদিকে স্থানীয়রা জানান, রাতে দুর্গম বনে পানি সরবরাহ করে আগুন নেভানো সম্ভব হচ্ছে না, তাই সোমবার সকালে কাজ করতে হবে। এদিকে বারবার বনে কেন আগুন লাগছে তার সঠিক কারণ জানাতে পারেনি কেউ। বন বিভাগ আগুনের কারণ উদ্ঘাটনে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আমরা তড়িঘড়িভাবে সেখানে এসে দেখি আগুনের খুব প্রভাব। এমন অবস্থা যে ও যা কাজ করবে, কাজ করার মতো পরিবেশ হয়নি, এত ধোঁয়া, এত আগুনের তাপ, মানে ওখানে ভেড়া যাচ্ছে না। সাথে সাথে আমরা ফায়ার লাইন স্থাপনের চেষ্টা করছি, চতুর্দিকে মোটামুটি দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন বলা, প্রচুর বলা, এই জায়গায় একদিক দিয়ে আমরা আসলে ফায়ার লাইন কমপ্লিট করতে পারছিলাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, আগুন কি এখনো জ্বলছে কিনা, আগুন নেভাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই সাথে জানাবেন যে বারবার আগুন লাগছে, এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? লাবণী, আমি একটি বিষয় আপনাকে শুরুতে বলি, সেটা হচ্ছে গত 23 বছরে কিন্তু সুন্দরবন এইবার আগুন লেগেছে। আগুন লাগার পর কিন্তু প্রতিবারই একটি তদন্ত কমিটি গঠন হয় এবং সেই তদন্ত কমিটি গঠন হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে সেই তদন্ত কমিটি কিন্তু তাদের প্রতিবেদন জমা দেয়। কিন্তু তারপরেও কিন্তু প্রতি বছর যে একটি আগুন লাগে, আপনি জানেন গত বছরই কিন্তু এই চাঁদপাই রেঞ্জের জিউদারা ইউনিয়নের আমরবুনিয়ায় কিন্তু আগুন লেগেছিল লতিফের শিলায়, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে ইতিমধ্যে কিন্তু গত 2 দিন আগে কিন্তু আপনার কলমতেজি স্টেশনের সংলগ্ন এলাকায় যে আগুন লেগেছে সেটি নেভাতে বন বিভাগ সক্ষম হয়েছে, ফায়ার সার্ভিস। এবং তারপরে কিন্তু কালকে থেকে কিন্তু আপনার এই যে ধানসাগর ফরেস্ট স্টেশনের ক্যাম্পের পাশে 23 শিলায় যে আগুনটি লেগেছে, এই আগুনের তীব্রতা কিন্তু ব্যাপক ছিল এবং
এবং আগুন লাগার সাথে সাথে স্থানীয় জনগণ যখন খবর পেয়েছে তখন সেখানে বন বিভাগ সংশ্লিষ্ট যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা কিন্তু সাথে সাথেই সে আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করেছে। তবে দিনভর চেষ্টা করেছে কিন্তু সেখানে পানি ছিটানো সম্ভব হয়নি। আরেকটি বিষয় আপনাকে যে সুন্দরবনের যে স্থানটিতে আগুন লাগে সেই স্থান থেকে পানির উৎস কিন্তু অনেক দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দূরে একটি খাল বা নদী থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসও সেই সমস্ত দুর্গম এলাকায় পৌঁছে যথাযথভাবে সাথে সাথে কাজ করতে পারে না, কারণ যে দূরত্ব সেই দূরত্বে কিন্তু পাইপ কিংবা ফায়ার সার্ভিস ওইখানে পৌঁছাতে কিন্তু ব্যাপক সময় লাগে। সেই সময়ের কারণে কিন্তু সুন্দরবনের যে আগুন সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। তবে আমি খোঁজ নিয়েছি এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে, ফায়ার সার্ভিসের কাছে, বন বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে এই স্টেশনের পাশে যে আগুনটি লেগেছে এই আগুন কিন্তু ফায়ার লেন করে কালকে সারাদিন ফায়ার লেন করেছে যাতে আগুন বিস্তৃত না ঘটে। এরপরে ফায়ার লেন করার পরে সেই ফায়ার লেনে কিন্তু কাল সন্ধ্যা নাগাদ কিন্তু আপনার যে ফায়ার সার্ভিসের পাইপ সেগুলো কিন্তু পৌঁছে গেছে এবং রাতভর কিন্তু বন বিভাগের লোকজন, বিটিআরটি, ফায়ার সার্ভিস তারা কিন্তু কাজ করছে এবং কাজ করার পর আমি সকালে খবর নিয়েছি সেখানে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কিন্তু কিছু কিছু স্থান থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এখন ফায়ার সার্ভিস, বিটিআরটি টিম এবং বন বিভাগ সংশ্লিষ্ট যে সকল সংগঠন রয়েছে তারা কিন্তু কাজ করছেন। আমি একটু আগে বিটিআরটি একজন সদস্যের সাথে কথা বলছি, তিনি কিন্তু বলেছেন যে তারা রাতভর কিন্তু এখানে কাজ করেছেন এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু তারা এত সময় নির্বাপন করতে সক্ষম হয়েছেন। তবে এখানে যে ধোঁয়া হচ্ছে সেটাও কিন্তু আশঙ্কার বিষয়, কারণ ধোঁয়া উঠলে পরবর্তীতে সেখান থেকে আগুনের আবার সূত্রপাত হতে পারে। তাই সেই জন্য তারা কিন্তু বনের যে এলাকায় আগুন লেগেছে সেই এলাকা আশেপাশে এবং সেই আগুন লাগা স্থানটি কর্ডন করে রেখেছে। সেই কর্ডন করা এলাকার ভিতরে কিন্তু তারা এখনো পানি ছিটাচ্ছে। লাবণী, এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আপনার সাথে আবার যুক্ত হয়ে সুন্দরবনে যে বারবার আগুন লাগছে এ বিষয়ে তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, রবিবার রাতে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্রমিক দল নেতা শাকিল মুন্সির সাথে এলাকার আধিপত্য নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার লিটন হাওলাদারের বিরোধ চলছিল। এরই জেরে একা পেয়ে শাকিলের ওপর হামলা চালায় লিটন ও তার ভাতিজা আল আমিন সহ 15 থেকে 20 জন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় শাকিলকে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও 2 জনকে কুপিয়ে আহত করা হয়। সুনামগঞ্জের ছাতকের সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ছাতক থানার ইনচার্জ মোখলেসুর রহমান আকন্দ জানান, রবিবার বিকেলে ছাতক গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটরসাইকেল, একটি ড্রাম ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা হয়। এতে মোটরসাইকেল আরোহী হুমায়ুন রশিদ, শাহিন মিয়া ও হুসাইন আহমেদ নামের 3 জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশিদ ও শাহিন মিয়াকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ থাকার 2 দিন পর টেকনাফের শাহপুরীর দ্বীপ গোলারচর এলাকার বঙ্গোপসাগর থেকে বিজিবির সদস্য সিপাহী বিল্লাল হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, রবিবার দুপুরে টেকনাফের শাহপুরীর দ্বীপ গোলারচর এলাকার বঙ্গোপসাগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ সমুদ্রে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপুরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যায় বিজিবি সদস্যরা। এ সময় রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন বিজিবি সদস্য সহ আরও বেশ কয়েকজন রোহিঙ্গা। এদের মধ্যে শনিবার এক শিশু সহ 4 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছিল। নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের 3 দিন পর নীরব শেখ নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নীরবের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায় নীরব। এরপর বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকে স্বজনরা। পরে তার বাবার কাছে অজ্ঞাত নাম্বার থেকে 20 লাখ টাকা
মুক্তিপণ চেয়ে ফোন এলে তিনি কালুখালী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর রবিবার দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সেটি নীরবের বলে শনাক্ত করা হয়। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে। সুন্দরবনে আটকে পড়া 7 জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। রবিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি জানান, রবিবার ভোরে এমভি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষীরচর এলাকায় ডুবোচরে আটকে যায়। পরে বিষয়টি জানতে পেরে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ট্রলারে আটকে পড়া 7 জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অন্য একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত করো এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রবিবার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি হয়। এ সময় বক্তারা বলেন, বান্দরবানের মেয়ে রাজেরুং ত্রিপুরা যশোরের কেশবপুরের অনন্ত সাহাপাড়া আউটরি গার্লস রিচ হোস্টেলের শিক্ষার্থী ছিলেন। 14 মার্চ ওই হোস্টেলের পরিচালক ক্রিস্টোফার সরকার ও ম্যানেজার প্রদীপ সরকার রাজেরুংকে ধর্ষণ ও হত্যা করে। পরবর্তীতে এই ঘটনাকে ধামাচাপা দিতে ক্রিস্টোফার সরকারের বিভিন্নভাবে রাজেরুংয়ের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে। এ সময় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং রাজেরুং ত্রিপুরার পরিবারকে নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। গত 14 মার্চ ওই মিশন থেকে রাজেরুং ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় গ্রেফতার হওয়া 5 অপহরণকারীকে জেল কেটে 1 দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। 5 অপহরণকারী হল খুলনা যুবদল মহানগর শাখার সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক কমিটি মহানগর শাখার সদস্য ইমন মোল্লা, স্থানীয় সাংবাদিক জিয়াউস সাদাত, জয় হাসান ও শাকির রহমান। পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নূর আলম মোল্লার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকায় তিনি খুলনায় তার ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন। বিষয়টি তার আত্মীয় জিয়াউর সাদাত জানতে পেরে সহযোগীদের নিয়ে শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকা থেকে নূর আলম মোল্লাকে অপহরণ করে। পরে মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করে। বিষয়টি ভুক্তভোগী পরিবার গোয়েন্দা পুলিশকে অবহিত করে। পরে শনিবার রাতে মুক্তিপণের টাকা নিতে আসলে ইমন মোল্লাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর বিভিন্ন স্থান থেকে অপর 4 জনকে আটক করা হয়। এ ঘটনায় রবিবার সকালে নূর আলমের ছেলে মামলা করলে পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। দর্শক, চলছে দেশজোড়, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া কিনবেন না। এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। নিউট্রিসিরাম আর ময়েশ্চারাইজিং মিল্ক যুক্ত ডাভ চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ। Hands up, Bobby, Bobby, hands up, hands up, Bobby, hands up, Bobby,
শরীরে দুর্গন্ধ? শরীরে দুর্গন্ধ শুধু ঘাম থেকে না, হয় লুকিয়ে থাকা জীবাণু থেকেও। নতুন লাইফ বয় লেমন ফ্রেশ দেয় দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা, আর তোমাকে রাখে ফ্রেশ 12 ঘন্টা পর্যন্ত। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। দুর্বার এগিয়ে যাওয়ার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। প্রাণ চিনিগুড়া চাল, সেই সুগন্ধ। প্রাণ প্রত্যেকটি চাল বেছে বেছে বিশেষ প্রক্রিয়ায় প্যাক করে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, কি ঝরঝরে। প্রাণ চিনিগুড়া চাল, পরম যত্নের চাল। প্রাণ, জীবনের স্বাদ। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। চলছে দেশ চোখ। মাদক পাচারকারীদের সবচেয়ে নিরাপদ রুট হয়ে উঠেছে সিলেটের জকিগঞ্জ। সম্প্রতি এই সীমান্তে বিজিবির একের পর এক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল, ভারতীয় মদ সহ বিভিন্ন মাদক। তবে এত অভিযানের পরেও মাদক নিয়ন্ত্রণ হয়নি। এলাকার লোকজনের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বললেই তাদের নির্যাতন করা হয়। অবশ্য বিজিবি বলছে সীমান্তে মাদক নিয়ন্ত্রণে কোনো ছাড় নেই। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। গেল ফেব্রুয়ারির শেষের দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার 12 ঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রাম থেকে 50,000 পিস ইয়াবাসহ আটক হন কাদির ও মুকুল নামে দুই ভাই। এই মাদকের সবটাই ছিল ভারতীয়। অনুসন্ধান বলছে জকিগঞ্জ সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন রুট দিয়ে মাদক প্রবেশ করছে। এর মধ্যে কসকনকপুর ইউনিয়নের নোয়াগ্রাম, আইয়ুর, মৌলভীর চক, মুন্সিবাজার, 12 ঠাকুরি ইউনিয়নের আমুলশিদ, দিখালিগ্রাম, উত্তরকুল, সুলতানপুর ইউনিয়নের শহীদাবাদ, জকিগঞ্জ পৌরসভার লুহারমহল, লক্ষ্মীবাজার, খোলাচড়া, মাসুম বাজার অন্যতম। মাঝে মধ্যে এই যে অফিসার চয়েস মদ আছে ওগুলা বা এই পেন্সিডিল, ইয়াবা, এই সমস্ত কাজ মাঝে মধ্যে হয়। খুব বেশি বেশি টোল দিয়ে এই বঙ্গাড়ি যারা আছে এরা বিজিবি দেখার পরে দৌড়ে চলে যায়। অনেক সময় দেখা যায় যে তারা দৌড়ে অনেক ফিটানি ফিটায়। তবে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। মাদক জব্দ হচ্ছে, তারপরও বিস্তার কমছে না। রাত 2টা জকিগঞ্জ পৌরসভার একটি এলাকায় ভারত সীমান্তের কুশিয়ারা নদীর ডাইক দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় বিজিবি জওয়ানদের। কিছুক্ষণ পর নৌকাযোগে কুশিয়ারা নদীতে প্রবেশের সময় জব্দ হয় প্রায় 15 লাখ টাকার মাদক। এলাকার লোকজন জানান, সাবেক সরকারের সময় এই সীমান্তে মাদকের চক্র গড়ে উঠলেও বর্তমানে নিয়ন্ত্রণ করছে নতুন সিন্ডিকেট। এই এলাকা মাদকের অভয়ারণ্য। এখানে সব কিছু না কিছু বেশিরভাগ মানুষ জড়িত মাদকের সাথে। বিশেষ করে আমরা 5ই আগস্টের পরে মাদক ব্যবসায়ীরা আরো বেশি তাদের অবস্থান তৈরি করতেছে, তারা আরো বেশি ইয়ে করতেছে। বিভিন্ন সময় মাদক পাশের দেশ থেকে মাদক আসে এবং বিভিন্ন জায়গায় এখান থেকে রপ্তানি করা হয়। আর বিজিবি কর্মকর্তারা জানান, মাদক প্রতিরোধে বিজিবির টহল আগের চেয়ে বেড়েছে। তাদের তালিকায় এরই মধ্যে জকিগঞ্জের শতাধিক মাদক কারবারি চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিপূর্বে যারা চোরাকারবারি ছিল তারা বিভিন্ন সময়ে আবার চেষ্টা করে মাদক নিয়ে আসার জন্য, আবার অনেক সময় দেখা যায় নতুন নতুন চোরাকারবারি, মাদক চোরাকারবারিও অনেক সময় মাথা চাড়া দেয়। তা আমরা আসলে 2টা প্রোফাইলই আমরা রাখছি। প্রত্যেকটা বিওপিতে আমাদের প্রোফাইল তৈরি করা হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। এ নিয়ে সমাজ গবেষকরা জানান, ভৌগোলিক অবস্থানের কারণে জকিগঞ্জ কাছে থাকায় মিয়ানমার ও ভারতের মাধ্যমে বাংলাদেশে মাদকের প্রবাহ বাড়ছে।
মাদক নির্মূলে সবার সমান চেষ্টা না থাকলে 2030 সালের মধ্যে বাংলাদেশে মাদকসেবীর সংখ্যা পৌঁছাবে 1 কোটিতে। যেহেতু বেশিরভাগ তরুণরাই মাদকের সাথে জড়িত, পাঠ্যপুস্তকে না যে আপনার মাদকের ভয়াবহতা, মাদকের কুফল এবং মাদকের শারীরিক, মানসিক এবং সামাজিক কী ক্ষতি হচ্ছে সেগুলো তুলে ধরতে হবে। জকিগঞ্জ উপজেলা থেকে বিজিবি ছাড়াও র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে। কখনো বা সড়ক থেকে, কখনো বা নদী থেকে প্রতিনিয়ত এভাবেই বিজিবির হাতে ধরা পড়ছে সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে মাদকদ্রব্য। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র অভিযান নয়, আইনের আওতায় নিয়ে আসতে হবে মাদকের মূল চোরা কারবারিদের। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, জকিগঞ্জ, সিলেট। এবার চা শিল্পের দুর্দিন। 2023 সালে চায়ের উৎপাদনের লক্ষ্যমাত্রা 100 মিলিয়ন ছাড়িয়ে গেলেও 2024 সালে এসে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। বন্যা, খরা ও চা বাগানগুলোতে ধর্মঘটের কারণে চায়ের উৎপাদনে ভাটা পড়েছে। চলতি চা অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 103 মিলিয়ন কেজি। কিন্তু চায়ের জন্য আবহাওয়া অনুকূলে না থাকায় এবারও দেখা দিয়েছে সংশয়। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের 168টি চা বাগানের মধ্যে 90টি মৌলভীবাজারে। চা বাগান আর চা শিল্পের সাথে জড়িত এখানের লাখো শ্রমিক। 175 বছরের ইতিহাসে 2023 সালে চায়ের উৎপাদন 100 মিলিয়ন কেজি ছাড়িয়ে যায়। তবে বন্যা, খরা ও শ্রমিক ধর্মঘটের কারণে 2024 সালে এসে পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। চা বোর্ড বলছে 108 মিলিয়ন কেজির বদলে উৎপাদন হয়েছে 93 মিলিয়ন কেজি। প্রয়োজনীয় বৃষ্টিপাত ও সহনীয় তাপমাত্রা চা উৎপাদনের প্রাণ। চলতি বছর বৃষ্টিপাতের অভাবে জেলার 7টি উপজেলার অধিকাংশ চা বাগানে কচি পাতা নষ্ট হয়েছে, তাই চালু হয়নি অনেক ফ্যাক্টরি। উৎপাদনে বিঘ্ন ঘটায় জীবিকার টানাপোড়েনে রয়েছেন চা শ্রমিকরাও। বৃষ্টিও দেয় না, পাতাও বড় হয় না, আমরা নিতেও পারি না, আর কম কম পাতি পাই, তো এটা লাগে থোড়া থোড়া নিয়ে যায়। তখন তো পাতা হয় না, রোদে আমরা বহুত কষ্ট করে পাতা তুলি, তখন তো পানি হইলে না পাতা হইব। তো মোটামুটি 15 কেজি, 12 কেজি, 13 কেজি দিতে আসি। আর যে এক সময় পাতা হইলে তো আমরা বাড়ি 24 কেজি আসি আমরা দিই। বৃষ্টিও দেয় না, পাতাও বড় হয় না, আমরা নিতেও পারি না, আর কম কম পাতি পাই, তো এটা লাগে থোড়া থোড়া নিয়ে যায়। পাতা যদি হয়, কোম্পানির পয়সা হইলে কোম্পানিতে আমাদেরকে খাওয়াবে, কোম্পানির যদি রুজি না হয় তা আমাকে কিভাবে দিবে? এদিকে চা শ্রমিক সংগঠনের নেতারাও উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন। আর মালিকরা বলছেন, নিম্নমানের চা পাতা আমদানি হওয়ায় দেশের চা বিক্রিতে ভাটা পড়ছে। ইন্ডিয়া থেকে আসা এবং ইনপুট 100% বন্ধ না করা যায়, তাহলে আমাদের চা বাগান রক্ষা করা অনেক মুশকিল হয়ে যাবে। এই চা শ্রমিকের পক্ষ থেকে যে সরকারের কাছে এই সিন্ডিকেটটা ভেঙে চায়ের একটা ভালো মূল্য থাকুক এবং মালিকরা যাতে কিছু আয় করতে পারে। এদিকে চলতি বছরেও আবহাওয়া অনুকূলে না থাকলে চা উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে। সেই সাথে চায়ের গুণগত মান বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এই নিম্নমানের চা প্রচুর চর্চা বাজারে চলে আসায় আমাদের চা ভালো চাগুলো দাম পাচ্ছে না। তাদের সাথে যদি আমরা কম্পিটিশন দিতে চাই ওয়ার্ল্ড মার্কেটে, তাহলে আমাদেরকে ভালো কোয়ালিটির চা প্রডিউস করতে হবে। চলতি 2025 সালে 103 মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। মৌলভীবাজারের চা শিল্প নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদা, লক্ষ্যমাত্রার যে কত কম হতে পারে এবারের চা উৎপাদন, কি বলছেন চা শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আর এই ঘাটতি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আসলে মূলত যে 2023 সালে যে রেকর্ড করেছিল চা উৎপাদনে, 2024-এ 2-3টি কারণে মূলত উৎপাদনে ভাটা পড়ে। প্রথম হচ্ছে যে অধিক খরা ছিল, আবার অধিক বৃষ্টিপাত ছিল, বন্যা হয়েছিল, পাশাপাশি যে ধর্মঘট ছিল অনেক চা বাগানে, এবং পাশাপাশি রাজনৈতিক একটা অস্তিত্ব ছিল। ফলে এই 3-4টা কারণে মূলত 2024 সালে চায়ের উৎপাদন যে 108 মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, পরে সেটা নেমে 93 মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছিল। এবং এবছর আমি বাংলা চা বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, 103 মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু
মূলত চায়ের যে মৌসুমটা শুরু হয়ে যায় এই মার্চের একদম শেষ পর্যায়ে এসে এপ্রিলের শুরু থেকে অনেকগুলো বাগানে কাটিং করে আস্তে নতুন পাতা গজায় এবং সেই পাতা থেকে কুড়ি হয়, কুড়ি থেকে চা পাতা তোলা হয়। কিন্তু শুরুতেই কিন্তু বৃষ্টিপাত হয়নি এখন পর্যন্ত, মানে আজকেও পর্যন্ত। আপনি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রোদ্দুর, সেই অধিক রোদ কিন্তু মূলত চা পাতার জন্য খুবই একটি ক্ষতিকারক। এবং যদি পর্যাপ্ত বৃষ্টিপাত তাদের দরকার, আবার অধিক বৃষ্টিপাত নয়। আবার প্রচন্ড খরা হলে সমস্যা, মানে সানলাইট থাকতে হবে এমন ভাবে। ফলে এই যে বিষয়টি, সেটি মূলত চা বিশেষজ্ঞ যারা আছেন তারা এটা নিয়ন্ত্রণ করেন, তারা এগুলা খোঁজ খবর নেন। তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে, যদি এখন থেকে বৃষ্টিপাত যদি না হয় তাহলে অনেক বাগান, আমি গতকালকে ঘুরে দেখেছি, আজকে সকালে যখন এসেছি বিভিন্ন চা বাগানে ঘুরে দেখেছি, চা বাগানের ফাঁকে ফাঁকে অনেক জায়গায় লাল হয়ে গেছে পাতা, এবং কিছু কিছু পাতা হয়তো উঠেছে। দেখুন কলসি দিয়ে কখনো তাদের যে সব চা বাগানের মালিকদের যে যাদের সচ্ছল যারা, বিশেষ করে যে জেমস ফিনলে বলেন, ডানকান, এনটিসি মতো যারা আছে, তারা হয়তো ইরিগেশন করছেন, তারা বিভিন্ন পাম্প দিয়ে বিভিন্ন সেচের সিস্টেম করে। কিন্তু অধিকাংশ বাগানে কিন্তু ছোট ছোট বাগান যেগুলো, তারা কিন্তু বিপাকে পড়েছেন। ফলে সেটা নিয়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সেটা তো সময় বলে দেবে। তবে তারা যেটা বলছেন যে আশা করছেন যদি বিশেষ করে মে মাসে যদি বৃষ্টিপাত হয়, জুন থেকে পুরো চায়ের সিজন, তাহলে হয়তো তারা এবার যে 103 মিলিয়ন কেজি যে লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন সেটা হয়তো পূরণ হতে পারে। পাশাপাশি আপনাকে যেটা জানিয়ে রেখে সেটা হচ্ছে যে চায়ের যে সবচেয়ে সুন্দর যে শব্দ হচ্ছে চা বাগানে ভালো চা ভালো দাম। বলে এইখানে একটি বিষয় দাঁড়িয়েছে যে ভালো চা কিন্তু হচ্ছে না। এই কারণে যে পঞ্চগড়ে তারা যেটা বলছেন, এখানকার যে চা সংশ্লিষ্ট যারা আছেন, বাগান মালিক যারা আছেন, তারা বলছেন যে পঞ্চগড়ে কিন্তু চা পাতা যেটা হচ্ছে সেটা নিম্ন মানে, সেটা কাঁচি দিয়ে কাটা হয় এবং তাদের মান ভালো না। ফলে সেই চা পাতাটা এখানকার যে ফিনলে, ডানকানের মতো বড় বড় যে কোম্পানিগুলো, ইস্পানের মতো কোম্পানিগুলো, তারা সেই জায়গায় মার খাচ্ছেন। ফলে তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে একটা কোয়ালিটি সারা বাংলাদেশে মেনটেন করতে হবে। আপনি জানেন যে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে 2024 সালে এসে চায়ের লক্ষ্যমাত্রা, চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবং 2025 সালেও শঙ্কা রয়েছে আসলে কতটুকু লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। এই বিষয়ে মৌলভীবাজার থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিল্লাত। জামালপুরে সমবায় সমিতিতে আমানত করা অর্থ ফেরত ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাহকরা। রবিবার এই বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মাদারগঞ্জে 30টির বেশি সমিতি 30,000 গ্রাহকের 1,500 কোটি টাকা নিয়ে 3 বছর ধরে পলাতক রয়েছে। এ ঘটনায় কয়েকটি মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করছে না। আসামিদের দ্রুত গ্রেফতার এবং আমানতকৃত অর্থ ফেরতের ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের সপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল হয়ে সেনাবাহিনীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চায় বলে জানালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। রবিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুরে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী, এমনকি জুলাই আগস্টেও তারাই দেশ রক্ষায় এগিয়ে এসেছে। বাংলাদেশে অতি শীঘ্রই একটি গণতান্ত্রিক সরকার আসা জরুরি বলেও জানান তিনি। 90 গণঅভ্যুত্থানের তাদের ভূমিকা ছিল, 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। কেউ যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান, সেনাবাহিনীকে নিয়ে যদি কিছু বলতে চান, আমরা মনে করি তারা বাংলাদেশের সপক্ষে রাজনীতি করে না, তারা আরেকটি দেশের দালাল হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করতে চায়। সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি আরও বলেন, 5 আগস্টের পর সংকটময় মুহূর্তে দেশের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির, তখন সেনাবাহিনী দেশের হাল ধরেছে। যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে, তারা আরেকটি 1-11 আনতে চায়।
কিন্তু দেশের মানুষ কোনোভাবেই এটা হতে দেবে না। গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই 7-8 মাস যাবত অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। আবার নতুন করে 111 যেভাবে এসে এদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল, এই সেনাবাহিনীকে নিয়ে 111-এর মতো আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্রকে রুখে দেবে। নির্বাচন নিয়ে টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প নেই। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন সহ্য করে বিএনপি মাঠে থেকেছে সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানান তিনি। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তা না হলে জনগণ বিএনপি বুঝে কিভাবে নির্বাচন আদায় করতে হয়। কাজেই আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। এই বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনা সহ এর সাথে দলের কতটুকু দায় তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, এই দলকে যারা সমর্থন করেছে সবার বিচার হতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। জোনায়েদ সাকি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী যে ক্ষমতায় আসে সেই নিজের মতো করে দেশ পরিচালনা করে থাকে। এতে জনগণের অধিকার রক্ষা হয় না। তাই সংবিধান হবে গণতান্ত্রিক সংবিধান, যার মাধ্যমে দেশ পরিচালিত হলে সবাই ন্যায্য অধিকার পাবে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে মানুষ চায় কোনোভাবেই যাতে মানুষের এই সংগ্রাম আত্মত্যাগ বৃথা না যায়। সেই জন্য বাংলাদেশের মানুষ চায় এই রাষ্ট্রের বিনির্মাণ, বাংলাদেশের মানুষ চায় একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশের মানুষ চায় গণতান্ত্রিক সংবিধান। সে কারণে আমরা দাবি তুলেছি একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে সংস্কারের মধ্য দিয়ে। সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন।